জয় গুরু। দেখবেন আমরা অনেকেই একটা বিষয় নিয়ে খুবই চিন্তা করে থাকি, এমনকি এটা নিয়ে আমরা প্রত্যেকেই ভাবি। বিশেষত মা বাবা যারা, তারা তো বলতে পারেন খুবই। তার মানে কি? তার মানে হলো ছেলেকে মানুষ করা নিয়ে, অর্থাৎ ছেলে মেয়েদের এই সন্তানকে মানুষ করতে গিয়ে বলতে পারেন অনেক কিছু যেমন আমাদের করতে হয়, তেমনি অনেক কিছু আমাদের আগে জানতেও হয়। না জেনে করাটা কিন্তু পরবর্তীকালে হয়তো সেই ফলটা নিয়ে আসবে না, যে ফলটাকে আমি আশা করে সেই রকমভাবে সন্তানকে যে লালন পালন করেছিলাম। এটা একটা প্রত্যেকের জীবনেরই একটা গল্প, অর্থাৎ এই বাবা মা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য, তার কারণটা কি? তার কারণ হলো দেখবেন ছেলে মেয়েকে তার মা বাবা যে ভালোবাসেন না, এমন বলতে গেলে প্রায়ই নেই। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই তা হলো সন্তানের প্রতি যে কতটা যে স্নেহ মমতা, কতটা যে ভালোবাসা বাবা মার যে থাকে। কিন্তু এইবারে আসছে হলো সন্তানকে যখন আমি বড় করছি, যখন আস্তে আস্তে সে আরও বড় হচ্ছে, সেক্ষেত্রে তার প্রতি যে শাসন, তার প্রতি যে একটা আচরণ, সেদিকে কিন্তু মা বাবার বিশেষ লক্ষ্য রাখা দরকার। প্রত্যেকেরই কিন্তু এই কথাগুলি জানা দরকার, প্রত্যেকটা মানুষেরই। তার কারণ শ্রী শ্রী ঠাকুর একদিন বারবার একটা কথা বলছেন যে মা বাপের উপরই সব কিছু নির্ভর করে। ঠাকুর গ্রাম্য ভাষায় বলছেন আর কি, কিন্তু কথাটাকে তিনি বারবার রিপিটেডলি ঠাকুর বলছেন যে মা বাপের উপরই সব কিছু নির্ভর করে। কেন ঠাকুর এই কথাটা বললেন? এমনকি যদি আমরা এখন দেখি, যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যদি এখন আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে যাই, আমি বলতে পারেন যতবারই তার সান্নিধ্যে যখন গেছি, যখন তার কাছে আমি বসেছি, প্রত্যেকটা বারই এমন একটা বারও নেই যেখানে আমি দেখতে পাইনি যে মা বাবা যে তার সন্তানের চিন্তায় যে আচার্যদেবের কাছে এসে নিবেদন করছেন। এবারে তা A to Z, যে কোনো রকমই অসুবিধা হোক না কেন, সন্তান হয়তো কথা শুনছে না, সে নিয়েও যেমন দেখেছি যে আচার্যদেবের কাছে যে তারা যে নিবেদন যে করছেন, আর আচার্যদেব যে তার সমাধান যে কীভাবে বলছেন, এই রকমও নিবেদন দেখেছি যেখানে হয়তো দেখা যাবে এসে বলছেন ছেলে মেয়ে তো দিনরাত মোবাইল নিয়েই পড়ে থাকে, সেক্ষেত্রেও আচার্যদেব বলছেন। এমনকি এইরকমও নিবেদন দেখেছি যেখানে অনেকেই এসে করে যে পড়তে চায় না। ম্যাক্সিমাম কিছুটা এইরকমই হয়, নাহলে আরও অনেক কিছুই আছে, বলে বলে তো শেষ করা যাবে না। কিন্তু এইগুলো যে এসে তারা যে বলেন, আর এই মুহূর্তে আচার্যদেব, অর্থাৎ সেই মুহূর্তগুলিতে আচার্যদেব প্রথমে একটা জিনিসই তাদের কিন্তু তুলে ধরেন, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা একটা ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আচার্যদেব সেই কমন পয়েন্টটা আগে তিনি বলেন, তা কি ঠাকুরের এই কথাটাই। তাহলে দেখেন আচার্যদেব যে কিভাবে ঠাকুরের কথাগুলি যে তিনি বারবার আমাদের যে বলছেন, তাই না? অর্থাৎ এই যে ঠাকুর এখানে বললেন
মা বাপের উপরই সব কিছু নির্ভর করে, আচার্যদেবের কাছে যখন এসে এইরকম সব নিবেদন হয়, যখন আমি দেখি আচার্যদেব প্রায় সময়ই এই একটা কথা আগেই বলেন যে নির্ভর করছে কিন্তু আগে আপনাদের উপরই। যেমন পড়াশোনার ক্ষেত্রে যখন অনেকে এসে বলেন, আচার্যদেব আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে যদিও না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আচার্যদেব আগে বলেন ছেলেমেয়েদের পড়াশোনার উপরে জবরদস্তি করে জোর দিয়ে কিন্তু পড়ানো সম্ভব না, যতক্ষণ না তার পড়াটাকে ভালো লাগছে কিংবা সে পড়াটাকে যতক্ষণ না বুঝতে পারছে সে ততক্ষণ পর্যন্ত পড়তে চাইবে না। কিন্তু মোবাইলটা দেখতে চায় কী কারণে? তার কারণ মোবাইলটা তাকে ভালো লাগছে দেখতে, তার মানে সে সেই দেখার মধ্যে এমন কিছু পাচ্ছে যেটা তাকে আকর্ষণ করছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সে এমনটা কিছু পাচ্ছে না, এমনভাবে তাকে পড়াটাকে বোঝানো হচ্ছে না কিংবা দেখানো হচ্ছে না যে সে সেই পড়ার প্রতি যে তার একটা আকর্ষণ বাড়বে, তাই না? এর একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আচার্যদেব একদিন বলছেন যে আমি যদি বাড়িতে সদা সর্বদা এমন একটা পরিবেশ রাখি যখন কি ধরেন সন্ধ্যার সময় কিংবা সকালবেলা, সেই মুহূর্তে আমি হয়তো দেখা যাবে কিছু পড়ছি, একটা হয়তো বই পড়ছি, আর এই জিনিসটা দেখে দেখে সন্তান যখন ছোট থেকে বড় হবে তার মাথায় কিন্তু একটা জিনিসের ছাপ পড়বে, তা হচ্ছিল এই সময় এইটা করা দরকার। এবার তো যে কোনো রকমের বই হতে পারে, কিন্তু অন্ততপক্ষে তার একটা পড়ার প্রতি একটা লেগে থাকা কিন্তু বেড়ে উঠবে, তাই না? কথাটা কখন বলেন? বিশেষত যখন ওই মোবাইল নিয়ে যখন অনেকে আসেন বলতে, ওই যে 24 ঘন্টা পরে মোবাইল দেখে, তখনই আচার্যদেব এই কথাটা আগে বলেন যে আগে লক্ষ্য রাখবেন আপনি দেখছেন কি না, আপনি তার সামনে কেমন আচরণ করছেন সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে যায় যে আপনার সন্তানটা কি গ্রহণ করবে। আপনার সন্তান কি কি গ্রহণ করবে তার অনেকাংশে নির্ভর করে যে তার মা বাবা কি করছেন। সে ছোটোবেলা থেকে যদি দেখা যায় সে কি বোঝে, একটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে যদি আমরা দেখি, সে কেবলমাত্র দেখবে তার মা বাবা কী করছেন আর সে সেটাই করতে চাইবে। তার কাছে তখন বিশাল বড় বড় সাহিত্য, অনেক বড় বড় কথা, যদি তেমন জ্ঞানের কথা, নলেজেবল কোনো জিনিস যদি আমি এসে বলি, সে কিচ্ছু বুঝতে পারবে না। পরিষ্কার কথা, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তাই সে দেখছে আচরণ, ঠাকুর জোর দিচ্ছেন তাই সেই জায়গাতে, আর সেই কথাটাই আচার্যদেবও বলছেন, তাই না? তো যাই হোক, তো শ্রী শ্রী ঠাকুর একদিন যখন বলছেন, এই যে বারবার যে কথাটা যে বলছিলেন যে মা বাপের উপরই সব কিছু নির্ভর করে, তারপরে ঠাকুর বলছেন আরও একটা কথা, তা হচ্ছিল দেখবেন শাসন করা নিয়ে। এই কথা আচার্যদেবও বলেন। তা কি দেখবেন শাসন আমরা কখন করি? বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন ঠাকুর বলছেন যখন শাসন করার দরকার তখন শাসন করে না। বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। সব ক্ষেত্রে যে হবে তা কিন্তু মোটেই না, সবাই যে ওরকম হবে কেন, তার কি কথা আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো লক্ষ্য করা যায় ঠাকুর সেটা বলছেন যে যখন শাসন করার দরকার তখন শাসন করে না। কখন করে? যখন নিজের অসুবিধা হয়, নিজে বিরক্ত হয়, তখন সহ্য করতে না পেরে রাগের বশে অযথা শাসন করে। ঠান্ডা মাথায় কথাটাকে কিন্তু বোঝা দরকার যে ঠাকুর কি বললেন এখানে। আচার্যদেব যে কথাগুলি বলেন তিনি কেন বললেন এই কথা, ভাবতে হয়। শুধু শুনে নিলাম চলে এলাম এটা কিন্তু না। হওয়া বাচাই হচ্ছিল চরিত্রগত, কথাগুলিকে চরিত্রগত করতে হবে। তাই ঠাকুর যেখানে বললেন তা কি না, তা ছিল যখন নিজের অসুবিধা হয়। তার মানে হচ্ছিল ঠাকুর যেটা বললেন, মা বাবা বেশিরভাগ ক্ষেত্রে কখন শাসন করেন না, যখন ছেলের এমন একটা আচরণ মা বাবার কাজে ব্যাঘাত আনছে, কিংবা যখন তাদের বিরক্ত বোধ হচ্ছে
ছেলেমেয়ের ওই আচরণটায় তখন তারা বলছেন এটা করিস না, ওটা করিস না, একটা রাগের বশে। এই না যে ছেলেটা কিংবা সে মেয়েটা যে ওই রকম হয়ে যাবে, তাই তাকে এইরকমভাবে এই মুহূর্তে শাসন করা দরকার, এইরকমভাবে বলা দরকার। তাই লক্ষ্য রাখতে হয় এই জিনিসটায়, তাই না? তাই যেমন ঠাকুর বলছেন, এই যে আমরা যে ছেলেপেলের যে যত্ন নিই কিংবা তার যে মঙ্গলটা আমরা চাই, বাস্তবে তা কতদিন আর কতদূর পর্যন্ত আমরা করতে পারি ভাববেন তো। ঠাকুর বলছেন আমরা একটা সীমা পর্যন্ত দেখতে পাই। আমার ছেলেটা এখন কোথাও হয়তো একটা বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, এইবারে সে কি করছে কি না করছে তা আমি কীভাবে জানবো? আমি কি সেটা জানতে পারবো? আমি তো জানতে পারবো না। কিন্তু আমি তাকে যেমনভাবে তাকে তৈরি করে থাকবো, তার গঠনটা ঠিক যেমন হবে, তার ব্যবহার, তার আচরণ, এবারে সে যেখানে যেমন যাই হোক না কেন, যেখানেই যাক না কেন, সে কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হবে না। তার কারণ কি? তার কারণ তার গঠনটাই ওই রকম হয়ে গেছে, যেটা একটা সময় থাকতে ঠাকুর বলছেন করে নিতে হয়, তাই না? তাই এইগুলি লক্ষ্য রাখা দরকার। ছেলে মেয়ের সামনে ঠাকুর বলছেন স্বামী স্ত্রীর মধ্যে দেখতে হবে যে আচরণ কেমন, সেটাও লক্ষ্য রাখা দরকার। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। যেমন দেখবেন আমরা অনেকে বলি না যে আমি চাই যেন ও একটু আমায় ভালোবাসুক, আমি চাই আমার ছেলেটা একটু যেন আমায় ভালোবাসুক। ভালোবাসবে এটা কিভাবে যদি না সে সেই ভালোবাসাটা যদি না দেখতে পায়? কেমনভাবে দেখবে? যেমন ঠাকুর বলছেন যখন সে তার বাবার কাছে যাবে, তখন তার বাবা হয়তো তাকে বলছেন যে এই তুই তোর মায়ের জন্য আজকে একটু এটা নিয়ে আসতে পারবি, তুই তোর মায়ের জন্য এটা আজকে করতে পারবি। তখন সে দেখা যাবে তার মাথায় তখন আসছে যে বাবা মায়ের জন্য এটা করতে বললেন। এবারে সেই ছেলেটা যখন এবারে তার মায়ের কাছে আবার একটা সময় যাচ্ছে, তখন মা হয়তো দেখা যাবে বলছেন যে এই বাবা তুই কি এটা তোর বাবার জন্য করে দিতে পারবি, তুই এই কাজটা তোর একটু করে দিতে পারবি, দিলে তোর বাবার একটু সুবিধে হয়, একটু তিনি সারাদিন পরিশ্রম করে আসছেন, তাহলে তার একটু বলতে পারেন সুবিধা হয়, তুই একটু করে দিতে পারবি, তাহলে তিনি একটু আরাম করতে পারতেন। তাহলে সেক্ষেত্রে ছেলেটার মাথায় কি আসবে? এইরকম যত সে দেখবে, যত দিন যাবে, তখন তার মাথায় আসবে একটা আশ্চর্য ব্যাপার। তা কি? তা হলো বাবা আমায় বলছেন মায়ের জন্য করতে, মা বলছেন বাবার জন্য করতে।
তাহলে বাস্তবে আমি করবোটা কার জন্য, আমি কাকে ভালোবেসে তাহলে করব, করাটা তাহলে কেমন হবে? তখনই তার মধ্যে জাগবে হচ্ছিল সেই ভালোবাসার সেই একটা, যেটা বলতে পারেন এমনই জিনিস যেটা প্রত্যেকের মধ্যেই বলছেন ঠাকুর আছে, সেই ভালোবাসার একটা যে স্ফুলিঙ্গ সেটা তখন উঠবে। আর সেটা তখন এমনভাবেই দেখা দেবে, এমনভাবেই ধরা দেবে, তখনই বাবা মা বুঝতে পারবেন যে তার সন্তান যে কেমন হয়েছে। এটা তো একটা দিক মাত্র ঠাকুর বললেন, নাহলে তারও কত কিছু আছে, তাই না? তাই এইগুলো যত ঠিক হবে, ঠাকুর বলছেন সন্তানের ভবিষ্যৎ তত ঝরঝরে হয়ে যায়, ততটাই সুন্দর হয়, ততটাই মধুর হয়। আমি চিন্তা করছি তার জন্য, সময় থাকতে যদি আমি তাকে যদি ঠিক করে দিই, তাহলে আমার সেক্ষেত্রে কী চিন্তা, সেবার সে যত বড়ই হোক না। ঠাকুর বলছেন যেমন লেখাপড়া হয়তো সবার দ্বারা নাই বা হতে পারে। সবাই কি সায়েন্টিস্ট হয়ে যাবে, সবাই কি ডাক্তার হয়ে যাবে, নাকি সবাই এমনকি দেখা যাবে যে একই রকমের কাজ সবাই করতে পারছে? তাহলে তো একটা বলতে পারেন এমনই জগৎ হতো যেখানে আমরা দেখছি যে প্রত্যেকটা লোক সে একই কাজে লেগে আছে। কিন্তু সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না, তাই না? না হলে ব্যালেন্সড হবে কিভাবে এই জগৎ? তাই প্রত্যেকের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, তাই সেই অনুযায়ী সে যখন একটা পরিবেশ পেয়ে যায় তখন কিন্তু সে ঠিক নিজেকে নিজে প্রকাশ করতে পারে। তাই ঠিক এই লেখাপড়াটাও বাস্তবে তাই, ছোটোবেলা থেকে তাকে প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাটাচড করিয়ে দিতে হয়। তারপরে তার যেটা ভালো লাগে আচার্যদেব বলেন সেই পথে তাকে আরও একটু এগিয়ে দিতে হয়। আমি যেন আমার ইচ্ছায় তাকে না পড়াই, তার ইচ্ছাটা যেমন আমি যেন তাকে সেই ওয়েতে সেইভাবে যেন আমি তাকে মোটিভেট করার চেষ্টা করি, তাই না? তাই এই যে উপদেশ, ঠাকুর একদিন বলছেন যে উপদেশ 10 জনের নেওয়া যায়, কিন্তু আদেশ একজনেরই নিতে হয়। কথাটা কিন্তু বোঝার। ঠাকুর একদিন বলছেন উপদেশ 10 জনের নেওয়া যায়, কিন্তু আদেশ একজনেরই গ্রহণ করতে হয়। তাই ঠাকুর বলছেন এই লেখাপড়া হয়তো দেখা যাবে সবার দ্বারা নাও হতে পারে, তাই ঠাকুর বলছেন লেখাপড়া হোক বা না হোক, ছেলের সেই অভ্যাস, ব্যবহার, ঝোঁকটা ঠিক করে দিতে হয়, সেটা করে দিতে পারলেই হলো। তাই ঠাকুর বলছেন 4-5 বছরের মধ্যেই এটা তৈরি করে দিতে হয়। ওই জিনিসটা ঠাকুর বলছেন ওইটা 4-5 বছরের মধ্যেই তৈরি করে দিতে হয়। যত বেশি বয়স হয় ততই কিন্তু আস্তে আস্তে অসুবিধা হয় আরও গড়ে তোলার জন্য। ঠাকুর বলছেন 4-5 বছরের মধ্যে না হলে অন্ততপক্ষে 8-10, তাও যদি না হয় 12-14 বছর, আর যত গড়াবে এইবারে আসবে ছিল আরও কঠিন নিয়ে, তাই না? সেক্ষেত্রে খুবই মুশকিল হয়ে পড়ে, খুবই টান হয়। সেক্ষেত্রে মানুষ করে তোলাটা কিংবা বলতে পারেন যে যে আচরণগুলো একটা মানুষকে মানুষ করে তুলতে পারে, সেইগুলো কিন্তু সেই টাইম পিরিয়ডটাকে ক্রস করে যেতে যায়, তার ধরতেও অসুবিধা হয়। দেখবেন একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, দেখবেন ছোটোবেলায় যে কোনো জিনিসই ছেলেমেয়েদের শেখানো হয়, সন্তানকে শেখানো হয়, সেটা ক্যাপচার করার ক্ষমতাটা তীব্র থাকে, সাংঘাতিক বেশি থাকে। তার কারণ কি? তার কারণ সেই মুহূর্তে তাদের ব্রেনটা খুবই শার্প হয়, আর সেই মুহূর্তে যেহেতু তারা একটা ইয়েতে বাড়ছে, আস্তে আস্তে সবে যেহেতু উঠছে, তাই তারা সব কিছু ধরতে পারে। কিন্তু যত আস্তে আস্তে দিন যাবে তাদের একটা দিকের প্রতি ঝোঁক বাড়বে, তাই না? এই কারণেই ঠাকুর বলছেন এই বয়সগুলি হচ্ছিল খুবই ম্যাটার করে। এবারে আমরা ভাববো ঠাকুর এই রকমই কেন বয়স বললেন, এটার কি আবার কারণ? তার কারণটা হলো দেখবেন একটা মাটির হাঁড়ি কিংবা মাটির দিয়ে তৈরি দেখবেন যে জিনিসগুলো হয়, সেগুলো যখন তৈরি করা হয়, যারা যারা আপনারা যদি তৈরির প্রসেসটা জেনে থাকবেন কীভাবে যে তৈরি করা হয়, তাহলে দেখবেন তাকে একটা আকার আকৃতি দেওয়া হয়, তাই না? একটা শেপ দেওয়া হয় তাকে। এবারে কি করা হয় না, সেটা তৈরি হয়ে যাওয়ার পর তাকে কিন্তু তারপরে আরও বলতে পারেন ভালো মতন করে বিভিন্ন রকমভাবে সেটাকে আরও একটু
শেপ দিয়ে দেওয়ার পর তাকে রোদে দেওয়া হয়, তারপরে কী হয়, ওটা একটু শক্ত হয়ে যায়। তাই যে মুহূর্তে সেই শেপটা তৈরি করা হলো সেই মুহূর্তে সেটা কিন্তু খুবই নরম থাকে, তাই না? আমাদের এই জীবন হচ্ছিল ঠিক তাই। আমি যেমনভাবে সন্তানকে সেই অবস্থায়, যে অবস্থাটা তার হচ্ছিল বৃদ্ধির স্টেজ, সেই মুহূর্তে আমি তাকে যেমনভাবে যা করাবো, যেমনভাবে যা শেখাবো, যেমনভাবে সে যা দেখবে, এইটা হচ্ছিল আগে, যা দেখবে সে কিন্তু সেটাই তখন রিসিভ করবে, এটাই হচ্ছিল কথা। তাই আমাদের এইগুলি কিন্তু বোঝা দরকার, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।